পরে সেই মূল্যদাবটির অবসান হয়। এটার একটা কারণ হতে পারে যে আপনার জানু ভাই সবসময় মাথা উঁচু করে দাঁড়িয়ে কথা বলছে, এটা অনেক সময় অনেকে পছন্দ করে। যাই হোক, শেষ পর্যন্ত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে তার গভীর সহযোগিতা এবং সম্পর্ক সৃষ্টি হয় এবং জাতীয়তাবাদী ফ্রন্ট গঠন করে যে প্রেসিডেন্ট নির্বাচন হয়, সেই প্রেসিডেন্ট নির্বাচনে জিয়াউর রহমান বিপুল ভোটে জয়যুক্ত হন। এই জাতীয়তাবাদী ফ্রন্টের মধ্যে ছিল আপনার জাগদল, ছিল ইউপিপি, ইউনাইটেড পিপলস পার্টি, ছিল তফসিলি মন্ডল, তফসিলি ফেডারেশন তার নেতা রসরাজ মন্ডল এবং লেবার পার্টির মৌলানা মতি আব্দুল মতিন আর ন্যাশনাল আওয়ামী পার্টি ছিল। তো এই নির্বাচনের আগে আরেকটা ঐতিহাসিক ঘটনা ঘটেছিল। সেটা হচ্ছিল যে খুলনায় ন্যাশনাল আওয়ামী পার্টির যে কাউন্সিল অধিবেশন, সেই অধিবেশনে তারা একটা সিদ্ধান্ত গ্রহণ করে গণতন্ত্রের স্বার্থে তারা ন্যাশনাল আওয়ামী পার্টিকে বিলুপ্ত করে না, সাময়িকভাবে ন্যাশনাল আওয়ামী পার্টির কাজকর্ম বন্ধ রেখে জাতীয়তাবাদী ফ্রন্টে যোগদান করবেন এবং শেষ পর্যন্ত বিএনপিতে যোগদান করবেন। এইগুলো ছিল ঐতিহাসিক সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্তের ফলেই পরবর্তীকালে দেখা গেল যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা শক্তিশালী রাজনৈতিক দলে পরিণত হয়েছে। জাদু ভাইয়ের প্রথম জীবনের যে কাহিনী, সেই কাহিনী হচ্ছে তিনি রংপুর ডিস্ট্রিক্ট কাউন্সিলের সর্বকনিষ্ঠ সদস্য এবং এখানে একটা রশিয়ার বিতরণ করা হয়েছে। সেখানে আছে যে তিনি বার্মায় গিয়েছিলেন যারা যুদ্ধে আহত হয়েছে তাদের সেবা শুশ্রূষা করার জন্য। তিনি আপনার এই রংপুরের চরে মানে আপনার প্লেগ রোগে আক্রান্তদের চিকিৎসার জন্য কাজ করেছেন, যেই কারণে রংপুরের একটা চর জাতীয় চর হিসেবে পরিচিত হয়ে গেল। এটা খুবই সাহসিকতার ব্যাপার। প্লেগ এমন একটা রোগ, এতই ছোঁয়াচে যে মানুষকে সময় দেয় না। সেখানে গিয়ে সাহসের সঙ্গে প্লেগ রোগীদের সেবা যত্ন করা, চিকিৎসার ব্যবস্থা করা, এটা ছিল নিঃসন্দেহে বিরাট একটা আত্মত্যাগের সাহস এবং সেই সাহস তিনি দেখিয়েছিলেন। এভাবেই তিনি জনপ্রিয় হয়ে উঠেছেন। আপনারা হয়তো জানেন আচার্য বিনোবা ভাবে নামে একজন ভুদান নেতা ছিলেন। ভুদান মানে হচ্ছে ভূমি দান করা। এই ভারতে সামন্তবাদ অত্যন্ত শক্তিশালী এবং ভারতীয় কিষানরা ভূমিহীন এবং খুব অত্যাচারী, বিশেষ করে বিহার, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ এই অঞ্চলের কৃষকরা খুবই নির্যাতিত। এই ভূমি সমস্যার যে সমাধান, একদিকে কমিউনিস্টরা বলছিল কৃষি বিপ্লব, ভূমি বিপ্লব, ভূমি সংস্কার, অর্থাৎ যোদ্ধার জমিদারদের জমি ছিনিয়ে নিয়ে গরিব কৃষকদের হাতে, ভূমিহীন কৃষকদের হাতে মিলিয়ে দেয়। আর অন্যদিকে শ্রেণী সংগ্রামের এই রাজনীতিকে কিছুটা ভোতা করে দেওয়ার জন্য আচার্য বিনোবা ভাবে তার ভুদান আন্দোলন শুরু করেছিল। এই ভুদান আন্দোলন ছিল যে যোদ্ধারদের কাছে কাগজ বিরোধী করে, জমিদারদের কাছে কাগজ বিরোধী করে তাদের কাছ থেকে কিছু জমি চেয়ে নিয়ে সেটা ভূমিহীনদের মধ্যে বিতরণ করা। তিনি তৎকালীন পূর্ব পাকিস্তানও এসেছিলেন এবং তার এই যে আশা, এটাকে বলা হয়েছিল বিনোবাজির প্রেম যাত্রা। জানি না এইসব ঘটনা আপনারা জানেন কিনা। তো সেই প্রেম যাত্রা উপলক্ষে তিনি জাদু ভাইয়ের শরণাপন্ন হন এবং জাদু ভাইয়া রংপুর অঞ্চলের বড় যোদ্ধার পরিবার। তো তিনি বেশ কিছু জমি সেই সময় বিনোবাজির হাতে হস্তান্তর করেন এবং সেই জমি দান করে ভূমিহীনদের কিছু উপকারও সাধন করেন। তবে তিনি ছিলেন শ্রমিক কৃষক মানুষের যে বন্ধু, অকৃত্রিম বন্ধু, এবং তিনি
সেই সময়কার যে গোপন কমিউনিস্ট পার্টি ছিল তাদের খুব ঘনিষ্ঠ মিত্র ছিল। আমি একদিন তার বাসায় গিয়ে দেখলাম, তার বাসায় বসে আছেন মণিকৃষ্ণ সেন। তিনি ছিলেন রংপুরের একজন বিশিষ্ট জননেতা মশহুর রহমান এবং জাদু তিনি মিয়া ছিলেন মস্কোপতি। জাদুভাই ছিলেন ৪৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা তিনি মস্কোপন্থী নেতাকে তার বাসায় গণতন্ত্র গ্রহণ ও করা জাতীয়তাবাদের এবং তার জন্য অগ্রদূত সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া, এই মশহুর রহমান এই জাদু ব্যাপারে মিয়া তিনি কখনোই গোসল করেন। ৪৭তম আপনার মণিকৃষ্ণ সেন মৃত্যুবার্ষিকীতে গ্লুকোমা রোগে ভুগছিলেন এবং প্রধান প্রায় বক্তা অন্ধ হওয়ার অবস্থায় হিসাবে অন্ধ হওয়ার বক্তব্য অবস্থায় দিচ্ছেন বসেছিলেন। তখনকার দিনে একটা ডাক্তার সাপ্তাহিক মাহবুবুল্লাহ, পত্রিকা ছিল, সেটা হচ্ছে শিক্ষাবিদ, সাপ্তাহিক জনতা। সেই সাপ্তাহিক জনতা একটা অর্থনীতিবিদ headline ছিল, ও তিনি রাজনৈতিক কি অন্ধ হইবেন? বিশ্লেষক, মানে মণিকৃষ্ণ সেন সম্পর্কে লেখা ছিল। তো জাতীয় এইভাবে প্রেস ক্লাবে জাদু আলোচনা ভাই অনুষ্ঠানটি হচ্ছে। রাজনীতিতে সব ধরনের মত এবং মতের লোকের সঙ্গে কিভাবে ঘনিষ্ঠতা তৈরি করা যায়, সুসম্পর্ক তৈরি করা যায়, সেটা তিনি করেছেন। এবং তার এই যে চরিত্র, এরকম একটা চরিত্রের মানুষ, খুব একটা কিছু নয়। আজকে আমরা তার ৪৭তম মৃত্যুবার্ষিকী পালন করছি। ইতিহাস কি বলে? যে নেতা তার দল তার মৃত্যুর পরে, অর্থাৎ তার জন্ম, তার জীবদ্দশায় ক্ষমতা না যায় এবং মৃত্যুর পরেও ক্ষমতায় থাকে, সেই দলের নেতাকেই মানুষ করে। আর অন্য নেতাদেরকে যখন তারা একেবারে ব্যাকগ্রাউন্ডে চলে যায়, অনেকটা অবহেলার শিকার হয়েছে। জাদুভাইকে সরকারে তো বন্ধ, তিনি ক্ষমতাও দিয়েছিলেন, কিন্তু খুবই সামান্য সময়ের জন্য। কিন্তু আজকে যে দল তিনি তৈরি করে দিয়ে গেলেন, যেই দলের ফাউন্ডেশন তিনি রচনা করলেন, সেই দল কিন্তু ওইভাবে যথাযোগ্য মর্যাদায় তাকে স্মরণ করে। আমার ডান পাশে আমার তরুণ বন্ধু জহিরুদ্দিন স্বপন আছেন, তিনি একজন পূর্ণমন্ত্রী। তো তাকে বলবো, তার দলের উপর তার নিশ্চয়ই কিছু প্রভাব আছে, তারা যেন মেহেরবানি করে একটু, যারা খুব প্রধান নেতা না, এক নম্বর নেতা, অথচ দলের জন্য, দেশের জন্য বিরাট অবদান আছে, তাদেরকে যেন স্মরণ করার জন্য একটা বার্ষিক অনুষ্ঠানের আয়োজন। সেখানে আপনি মশিউর রহমান জাদুরিয়াকে স্মরণ করেন, তারপরে আপনার খন্দকার আকবরকে স্মরণ করেন, খন্দকার দেলোয়ারকে স্মরণ করেন, খন্দকার দেলোয়ারকে স্মরণ করেন, আবুল সালাম তালুকদারকে স্মরণ করেন। এইভাবে তাদের দলের এই সমস্ত বিশিষ্ট নেতারা আছেন, তাদেরকে স্মরণ করেন। চীন দেশে একটা মশিউর রহমানকে স্মরণ করেন। চীন দেশে একটা রেওয়াজ আছে, সেই রেওয়াজটা হচ্ছে সেখানে যত দেশপ্রেমিক বীর বিপ্লবী তাদের যে শেষ নৃত্যানুষ্ঠান হয়, সেটাকে বলা হয় বাউশান সিমেন্ট। এই বাউশান সিমেন্টে বেশিরভাগ নেতাদেরকে দাহ করা হয়, কিন্তু মানুষ সেখানে সারা বছর গিয়ে তাদের শ্রদ্ধা নিয়ে শুধু যে আজকে মৌলানা ভাষা নিয়ে চরমভাবে অবহেলিত। এই মৌলানা সাহেবের যে অবদান উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনে, কৃষক আন্দোলনে, গণতন্ত্রের আন্দোলনে, তার তুলনা হয়। এবং জাদুভাই তার অনুসারী ছিলেন। এখানে ধানের শীষের কথা উঠেছে, ধানের শীষটা হাওয়া থেকে আসে। 1973 সালে যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে মৌলানা ভাসানী ন্যাশনাল আওয়ামী পার্টি অংশগ্রহণ করেছিল, কিন্তু খুব দৃঢ়ভাবে ভালোভাবে অংশগ্রহণ করেন। তখন নির্বাচন কমিশন থেকে আমাদের কাছে আসলো, আপনারা কোন সিম্বল, কোন প্রতীক গ্রহণ করবেন। আমি তখন ন্যাশনাল আওয়ামী পার্টির শিক্ষা সম্পাদক ছিলাম, সেই হিসাবে আমরা 2-3 জন বসে দেখলাম যে সিম্বলগুলি অবশিষ্ট আছে, তার মধ্যে ধানের শীষটাই হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট প্রতীক। এবং ধানের শীষ আমাদের কৃষকের আকাঙ্ক্ষার প্রতীক, ধানের শীষ আমাদের সমৃদ্ধির প্রতীক, ধানের শীষ আমাদের বেঁচে থাকার প্রতীক। সেই প্রতীকটাই আমরা গ্রহণ করছি, সেই প্রতীকটাই
উত্তরাধিকারভাবে ন্যাশনাল পার্টি এবং ন্যাশনাল পার্টির কাছ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং এই প্রতীক নির্বাচনী প্রতীক এতই জনপ্রিয় হয়ে উঠেছে যে আজকে বাংলাদেশ যতদিন থাকবে, ইতিহাস যতদিন থাকবে, মানব জাতি যতদিন থাকবে, ততদিন বোধহয় এই প্রতীকটি গুরুত্ব হারিয়ে যাবে না, যদি না বাংলাদেশ জাতীয়তাবাদী দল বড় ধরনের কোনো ভুল না করে। তার উপরেই অনেক প্রতীক আছে ইতিহাসে, সেগুলো হারিয়ে যায়। মুসলিম লীগের প্রতীক ছিল লণ্ঠন, হারিয়ে গেছে। আইয়ুব খানের প্রতীক ছিল গোলাপ ফুল, হারিয়ে গেছে। তো সেই রকম একটা অবস্থা যাতে সৃষ্টি না হয়, সেইভাবে রাজনীতিটা করার জন্য আমি বর্তমান যে বিএনপি সরকার, বর্তমান যে তারেক রহমানের যে সরকার, সেই সরকার কায়মনোবাক্য রাখতে চেষ্টা করবে, আন্তরিকভাবে চেষ্টা করবে। এবং সবশেষে এইটুকু বলতে চাই, আরো অনেক কথা বলতে চেয়েছিলাম, বেলা হয়ে গেছে, কথা বলার সময় না, সুযোগও নেই। তো আপনারা দুবাই বলছেন, তাতে আমি যেটাকে বলে কিছু বোধ করেছি এবং কিছুটা হলেও উৎসাহিত হয়েছে। আগামী দিন যাতে বশির রহমান জাদু মিয়ার মৃত্যুবার্ষিকী, জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হয়, সেটাই যেন করা হয়। তবে একবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাদুভাইয়ের স্মরণসভা করেছিল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে, একেবারে কেন্দ্রীয় পার্টির পক্ষ থেকে সেটা বিশাল অনুষ্ঠান সেটা করেছিল। এরপরে সেই অনুষ্ঠানের ঐতিহ্য আর রক্ষা করা হয়। আমি আশা করব ভবিষ্যতে এই প্রয়াত নেতাদের স্মরণ করা আমাদের একটা মানে দায়িত্ব, কর্তব্য, এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা আমাদের কর্তব্য, তাদের আত্মার মাগফিরাত কামনা করা আমাদের কর্তব্য। আমি তাই বলবো, দেশের জন্য, দশের জন্য যারা কাজ করেছে তাদের জন্য আমি আজকে থেকেও আমরা আতাউর রহমান খানের কথা, আজকে থেকেও আমরা অভিয়ানের কথা, আজকে থেকেও আমরা আবু হোসেন সরকারের কথা, এমনকি এইখানে তিন নেতার মাথার আছে শেরে বাংলা একে বলতে হোসেন শহীদ সরোয়ার এবং হাসান নাজিবুল্লাহ, এদের কবরটার অবস্থা বিশাল সমাধি, কিন্তু আবর্জনা, ময়লা এবং মাদক সেবীদের একটা আগ্রহ। এইরকম এভাবে যদি আমরা জাতীয় নেতাদের প্রতি অবজ্ঞা প্রদর্শন করি, তাহলে আমার মনে হয় এই জাতি কখনো মাথা তুলে দাঁড়াতে পারে। আমি অনেক দুঃখের সঙ্গে কথাগুলো বলছি, কিন্তু আমার মনে হয় আমি আপত্তিকর কোনো কথা বলি নাই, আমি ন্যায্য কথাই বলেছি। তো আমার থাকবে ন্যাশনাল রিজুভিনেশন, জাতির পুনর্জাগরণ বলতে যা বোঝায়, সেই পুনর্জাগরণের জন্য আমাদের যারা দিশারি ছিলেন, আমাদের যারা নেতা ছিলেন, তাদেরকে আমাদেরকে আন্তরিকভাবে স্মরণ করতে হবে, এবং স্মরণ করার মধ্য দিয়েই আমরা আমাদের নতুন প্রজন্মকে আমাদের ইতিহাসের সম্পর্কে তাদের মধ্যে সচেতনতা বিস্তার করে দিতে পারি, ছড়িয়ে দিতে পারি। তো আজকে আমার বক্তব্য শেষ করে আমি আমার অত্যন্ত প্রিয় মানুষ বশির রহমান জাদু ভাই কি বলে আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে তার মাতৃদের মাত্রার কামনা করে এবং আল্লাহ যেন তাকে দেশের সর্বোচ্চ স্থানে স্থান দেয়, সেই দোয়া করে আমরা বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ। অশেষ ধন্যবাদ। প্রধান বক্তা ডাক্তার মাহবুবুল্লাহ শিক্ষাবিদ এই পর্যায়ে আজকের অনুষ্ঠান আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। বক্তব্য শেষ করলেন প্রেস ক্লাবের মধ্যে আমি ধারণ করলাম আমাদের চ্যানেল।